আজকের ক্লাসটি মেইনলি যারা এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছো 2025-এ। তোমাদের পরীক্ষা তো পিছিয়ে গিয়েছে, তোমরা সকলেই জানো। জুনের 29 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে না, যদিও অফিসিয়ালি এখনো কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। তবে এইটুকু কনফার্ম যে তোমাদের এই তারিখটাতে তো পরীক্ষা হচ্ছে না, সুতরাং তোমাদের পরীক্ষার টাইম পিছিয়ে যাচ্ছে। তোমরা অনেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো, যারা প্রিপারেশন শুরু করোনি আমি বলবো এখনই প্রিপারেশন শুরু করে দাও, কারণ সময় পাচ্ছ। দেখো, আজকের যে ক্লাসটি সেই ক্লাসটি মূলত ভৌতবিজ্ঞানের ক্লাস এবং পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। এইখান থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকেই। পরিমাপের পদ্ধতি এই যে অধ্যায়টা, এই অধ্যায়টা তুমি কোনো অধ্যায় বলতে পারো না, এটা প্রত্যেকটা ভৌতবিজ্ঞানে এমন কোনো অধ্যায় নেই যেখানে পরিমাপের পদ্ধতি এখানকার কনসেপ্ট কাজে লাগবে না বা এখানকার ফ্যাক্টগুলো কাজে লাগবে না, এমন কোনো জায়গা নেই যেখানে তোমরা এই বিষয়টা পাবে না। সুতরাং খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। ধৈর্য সহকারে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা এই চ্যাপ্টারটা অলরেডি পড়ে নিয়েছো তারা রিভাইজ করে নাও। এখানে নোটের আকারে খুব সুন্দরভাবে সবকিছু লেখা আছে। দেখো, প্রথমে দেখো আমরা এখানে পড়বো হচ্ছে ভৌত রাশি নিয়ে। কি নিয়ে আলোচনা করবো আমরা এখানে ভৌত রাশি নিয়ে আলোচনা করবো। পুরোটা নোট ডাউন করা আছে, তোমরা জাস্ট রিভাইজ করে নাও, দেখে নাও। চাইলে তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। প্রথমে হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। কাকে বলে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি? ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি মানেই হলো সেই সমস্ত রাশি যাদেরকে আমরা পরিমাপ করতে পারি। আমি বলেও দেবো যে তোমাদের পরীক্ষায় কোশ্চেন কিভাবে হতে পারে এবং কি কি কোশ্চেন হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট থেকে সেটা উল্লেখ করে দেবো। তো একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখো। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি এটা মানে হচ্ছে সেই সমস্ত রাশি যাদেরকে পরিমাপ করা যায়। যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে বলবো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তার মানে কি? পরিমাপ করা যায় মানে কি? পরিমাপ করা যায় মানে হচ্ছে, যেমন ধরে নাও তোমার ওজন কত বা তোমার ভর কত যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি কি বলবে? যে তোমার ভর 60 কেজি, 50 কেজি, কিছু একটা বলবে। তো এই যে পরিমাপটা করছো, তাহলে ওজনটাকে পরিমাপ করা গেল, সেই জন্য ওজনটা কিন্তু একটা ভৌত রাশি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওজনটা কি? ওজনটা একটা ভৌত রাশি। একই রকমভাবে সময়, তোমরা সময় পরিমাপ করো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 মিনিট, এই যে সময়টা পরিমাপ করছো এটা কি? ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি, মানে এগুলোকে পরিমাপ করা যাচ্ছে। যাদেরকে পরিমাপ করা যাবে না তাদেরকে আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলবো না, এবং সেই সব রাশির ফিজিক্সে অর্থাৎ পদার্থবিদ্যায় কোনো গুরুত্ব নেই। তাহলে পদার্থবিদ্যায় আমরা কোন রাশিগুলো নিয়ে আলোচনা করব? পদার্থবিদ্যায় আমরা সেই সমস্ত রাশি নিয়ে আলোচনা করব যে সমস্ত রাশিগুলোকে পরিমাপ করা যাবে, এবং তাদেরকে আমরা নাম দিয়ে দিয়েছি। তাদের নাম হচ্ছে ভৌত রাশি আর প্রাকৃতিক রাশি। ওকে, কয়েকটা এক্সাম্পল তুমি দেখে নাও। কয়েকটা এক্সাম্পল যদি দেখো, এখানে দেওয়া আছে, এই যে দৈর্ঘ্য, ভর, সময়, গতি, বল, তাপমাত্রা, ত্বরণ, ভরবেগ, আরো কয়েকটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। ভরবেগ, টর্ক। দেখো, তোমরা টর্ক সম্পর্কে এখনো পড়োনি, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে টর্ক সম্পর্কে তোমাদের জানা নেই। তো টর্ক রাশিটা লিখে নাও। এছাড়া আরো অনেক কিছু হতে পারে, যেমন কৌণিক বেগ হতে পারে, কৌণিক বেগ হতে পারে। ঠিক আছে, তারপরে আরো কয়েকটা লিখে রাখো। ঘনত্ব হতে পারে, ঠিক আছে, ঘনত্ব হতে পারে, আয়তন হতে পারে। এগুলো প্রচুর রাশি আছে, প্রচুর, রাশির শেষ নেই। তো এগুলোকে আমরা কি বলছি? ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবে, যে কোনো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশিকে পরিমাপ করার জন্য তার মান এবং তার এককের প্রয়োজন আছে। যে কোনো ভৌত রাশিকে, যেমন ধরো আমি তোমাকে বললাম যে তোমার ওজন কত, তুমি বললে যে তোমার ওজন 50 কেজি বললে। তো এই জায়গাটায় খেয়াল করো, একটা মানের প্রয়োজন পড়েছে যেটা হচ্ছে 50, আর একটা এককের প্রয়োজন পড়েছে যাকে আমরা বলছি কেজি। একটা মানের প্রয়োজন পড়েছে আর একটা এককের প্রয়োজন পড়েছে। এগুলো কিন্তু তোমরা লিখে নিও, বা স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। তাহলে এই যে রাশিটাকে আমরা প্রকাশ করছি, এই রাশিটাকে প্রকাশ করার জন্য কি দরকার পড়ছে? একটা মান আর একটা একক প্রয়োজন পড়ছে। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা রিপ্রেজেন্ট করব, ফিজিক্যাল কোয়ান্টিটি, অথবা বলতে পারো তুমি এটাকে প্রাকৃতিক রাশি, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য কি দরকার? এর মান দরকার, আর সাথে কি দরকার? সাথে একক দরকার। ঠিক আছে, যে কোনো রাশির ক্ষেত্রে মান দরকার এবং একক দরকার। যাই হোক, এককটাকে নিয়ে আমি আরেকটু পরে আলোচনা করছি, বাকি বিষয়টা তোমরা একটু দেখে নাও। দেখো, ভৌত রাশির শ্রেণী বিভাগ। ভৌত রাশিকে কয় ভাগে ভাগ করা হয়? প্রথমত, ভৌত রাশিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ভৌত রাশিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ভৌত রাশির দিকের উপর নির্ভর করে ভাগ করতে পারি, নির্ভরতার উপর নির্ভর করে ভাগ করতে পারি। তো এখানে ভৌত রাশিকে দুই ভাগে আমরা ভাগ করব। কয় ভাগে ভাগ করব? আমরা এখানে দুই ভাগে ভাগ করব।
এবং এই ভাগটা আমরা করব অভিমুখের উপর নির্ভর করে। অভিমুখ মানে ডাইরেকশন আছে কি নেই। তোমরা ছোটবেলা থেকেই পড়েছো স্কেলার রাশি, ক্লাস 9-এ পড়েছো। যে সমস্ত রাশির শুধু মান থাকে কিন্তু ডাইরেকশন থাকে না তাদেরকে আমরা বলি স্কেলার রাশি। যে সমস্ত রাশির শুধুমাত্র মান থাকে কিন্তু কোনো ডাইরেকশন থাকে না তাদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি। ওকে, যেমন ধরে নাও স্কেলার রাশির একটা উদাহরণ যদি তোমাকে আমি দিই। স্কেলার রাশির উদাহরণ হিসেবে তুমি মনে করো, ধরো তোমাকে আমি বললাম তুমি তেল কিনে আনলে। কতটা তেল কিনে আনলে? তুমি বললে 1 লিটার তেল কিনে আনলে। তো এই পরিমাপটা করার জন্য তোমার কিন্তু অভিমুখের প্রয়োজন নেই। অভিমুখ দরকার আছে এটা করার জন্য? কোনো অভিমুখের দরকার নেই, কারণ তুমি বলবে না পূর্ব দিকে 1 লিটার, পশ্চিম দিকে 1 লিটার, এমনটা বলবে কি? বলবে না। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার স্কেলার রাশি। স্কেলার রাশির কিছু উদাহরণ আছে এখানে, তুমি উদাহরণগুলো এক এক করে দেখে নাও। ভর, আমাদের ভর যেটা 50 কেজি বলি। হ্যাঁ, এখানে একটা মিসকনসেপশন হয়ে যায় যে আমাদের ওজন তো নিচের দিকে কাজ করে। যেমন এই ব্যক্তির একটা ওজন কাজ করছে নিচের দিকে। যদি 50 কেজি হয় তা আমরা 50 কেজি বলে থাকি, তাই না? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই যে 50 কেজি ওজনটা লিখলাম, এটা ওজন নয়। আমরা রিয়েল লাইফে বলে থাকি এটাকে ওজন, বাট এটা কিন্তু ওজন নয়। এটা কি? এটা ভর। ভর হচ্ছে 50 কেজি। যদি ওজনের কথা বলা হতো তাহলে আমরা বলতাম m × g, mg ফর্মুলা, মানে 50 কেজি ইন্টু 9.8 নিউটন। এটা হচ্ছে আমাদের ওজন। হ্যাঁ, কিন্তু ডেলি লাইফে আমরা কি করি? ওজন ভর সবকিছু গুলিয়ে দিই একই কথা। ওকে, সো ভরের কিন্তু কোনো ডাইরেকশন নেই, ওজনের ডাইরেকশন আছে, ওজন নিচের দিকে কাজ করে। দৈর্ঘ্য, লেন্থ, দৈর্ঘ্যের কোনো ডাইরেকশন নেই। সময়, টাইমের কিন্তু কোনো ডাইরেকশন নেই। আবার বলো না যে টাইম ফরওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, ব্যাকওয়ার্ডে যায় না। এটা ডাইরেকশন নয়। ডাইরেকশন একটা ফিজিক্যাল ডাইরেকশন থাকতে হবে। তাপমাত্রা, টেম্পারেচার, এরও কোনো ডাইরেকশন নেই। কাজ, কাজ উল্লেখ করার জন্য ডাইরেকশন নেই। শক্তি, ডাইরেকশন নেই। ঠিক আছে, এরকম বিভিন্ন রাশি আছে যাদেরকে আমরা বলে থাকি স্কেলার রাশি। ওকে, আচ্ছা, স্কেলার রাশি সাধারণ যোগ বিয়োগ মেনে চলে, সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। এটা খুব গুরুত্বপূর্ণ। স্কেলার রাশি কিন্তু সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে। সাধারণ বীজগণিত মানে কি বলো তো? তোমরা ছোট থেকে যে বীজগণিত শিখে এসেছো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা নিয়ম শিখেছো, সেই নিয়মটা ফলো করে স্কেলার রাশি। এর জন্য কোনো আলাদা বীজগণিতের আমাদের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, নেক্সট পার্ট ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে বুঝতেই পারছো, ভেক্টর রাশির মানও থাকবে আর পাশাপাশি একটা নির্দিষ্ট দিকও থাকবে, তাই না? ভেক্টর রাশির মান থাকবে প্লাস পাশাপাশি একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে, তাদেরকে বলবো ভেক্টর রাশি। তোমাকে যদি উদাহরণ দেওয়া যায়, যেমন ফোর্স, ফোর্সের কিন্তু একটা ডাইরেকশন আছে, তুমি কোন ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছো। বেগ, এর একটা ডাইরেকশন আছে। স্পিডের ডাইরেকশন নেই। হ্যাঁ, দ্রুতির কিন্তু ডাইরেকশন নেই। ত্বরণের ডাইরেকশন আছে। অভিকর্ষীয় বল, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স হিসেবে চিনি, এরও ডাইরেকশন আছে। বৈদ্যুতিক ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড যেটাকে আমরা বলি, এরও ডাইরেকশন আছে। তো এরকম প্রচুর রাশি আছে যাদের ডাইরেকশন আছে। এছাড়াও তুমি লিখে রাখতে পারো টর্ক, টর্কের ডাইরেকশন আছে। ভেক্টর রাশির যোগ বিয়োগ করার জন্য আমরা সাধারণ বীজগণিতের নিয়ম অ্যাপ্লাই করতে পারি না। ভেক্টর রাশির বীজগণিত করার জন্য আমাদেরকে কি করতে হয়? নতুন একটা বীজগণিত শিখতে হয়, যেটাকে আমরা ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা বলে থাকি। তো সেটা আমরা ক্লাস 10 পর্যন্ত তো শিখিনি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকবে তারা ক্লাস 11-এ উঠে গিয়ে ভেক্টর পড়বে, ভেক্টরের ক্যালকুলেশন করবে। তো এটা মাথায় ঢুকিয়ে রাখো যে ভেক্টর রাশি ভেক্টর ক্যালকুলাস মেনে চলে, সাধারণ বীজগণিতের নিয়ম মেনে চলে না। বোঝা গেল? এবার আমরা পড়বো মৌলিক আর লব্ধ রাশি নিয়ে। মানে রাশিকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, মৌলিক রাশি ও লব্ধ রাশি। মৌলিক রাশি বা লব্ধ রাশি কাকে বলবো, বা এই ডিভিশনটা কি করে করা হলো? এই ডিভিশনটা করা হলো নির্ভরতার উপর নির্ভর করে। নির্ভরতা মানে যে একটা রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে কিনা, সেটার উপর বেস করে তৈরি করা হলো এই দুটো ডিভিশনকে। দেখো, যদি কোনো ভৌত রাশি স্বাধীনভাবে সংজ্ঞায়িত হয়, মানে কি? মানে ওই রাশিটাকে পরিমাপ করার জন্য যদি অন্য কোনো রাশির প্রয়োজন না পড়ে, তবেই তাকে আমরা বলবো মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। কি বলবো তাকে আমরা? মৌলিক বা প্রাথমিক রাশি। প্রাকৃতিক নয়, হ্যাঁ, প্রাকৃতিক মানে তো ভৌত ছিল। এটা হচ্ছে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। ঠিক আছে, তাহলে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি আমরা কাকে বলবো? যে সমস্ত রাশিকে পরিমাপ করার জন্য অন্য রাশির প্রয়োজন নেই। যেমন তুমি এখানে একটা এক্সাম্পল দেখো, দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে পরিমাপ করার জন্য তোমার কি সময়ের প্রয়োজন আছে? যে আমি তোমাকে বলবো 2 সেকেন্ডে দৈর্ঘ্য এত হলো, 5 সেকেন্ডে দৈর্ঘ্য অত হবে, এরকম কি বলি? বলি না। ভর 50 কেজি, এটা তো সময়ের উল্লেখ করার দরকার নাই যে 2 ঘন্টা 5 মিনিটে ভর এত কেজি হবে আর 10 ঘন্টা 15 মিনিটে ভর এত কেজি হবে, তা তো কখনোই বলি না আমরা। সময়
এটার জন্যও কিন্তু অন্য কোনো রাশির প্রয়োজন নেই। তো এরকম কতগুলো রাশি আছে যাদের জন্য কোনো অন্য রাশির প্রয়োজন পড়বে না? এরকম টোটাল রাশি আছে 7টা। কতগুলো আছে টোটাল? টোটাল রাশি আছে 7টা। এই 7টা রাশির নাম আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। আমি তোমাকে মুখস্থ করে দিচ্ছি এখনই পরপর। দেখো, প্রথম রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর আর সময়। এই তিনটে কি মনে থাকবে না? দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনটা মনে থাকবে না? থাকবে। তিনটে তো খুব সিম্পল রাশি। বাকি এবার একটা একটা করে দেখো। তাপমাত্রা, তাপমাত্রার পর আছে বৈদ্যুতিক ধারা, বা তুমি এটাকে প্রবাহ মাত্রা বলতে পারো, কারেন্ট হিসেবে আমরা যেটাকে চিনি প্রবাহ মাত্রা। তারপরে তুমি দেখে নাও এখানে আলোর তীব্রতা, আলোর তীব্রতা। আর একটা দেখে নাও পদার্থের পরিমাণ। এই 7টা মুখস্থ করতে হবে। প্রথম তিনটা মনে রাখা খুব ইজি, দৈর্ঘ্য, ভর আর সময়। তারপরে তুমি বলবে তাপমাত্রা, তারপরে বলবে প্রবাহ মাত্রা, তারপরে বলবে আলোর তীব্রতা, আর তারপরে বলবে পদার্থের পরিমাণ। তোমার আশেপাশে এইগুলোকে দেখতে পাবে আর দেখে দেখে বলবে, তাই না? চোখ বন্ধ করে আরেকবার বলো তো। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, আলোর তীব্রতা, আর একটা হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে টোটাল মৌলিক রাশির সংখ্যা কটা হয়ে গেল? টোটাল মৌলিক রাশির সংখ্যা হয়ে গেল 7টা। ঠিক আছে? টোটাল মৌলিক রাশির সংখ্যা কটা? 7টা। এবার তাদের একক সম্পর্কেও জানতে হবে। আমি এককটাতে একটু পরে আসছি, একক সম্পর্কে পরে বলছি। আচ্ছা, এবার দেখো লব্ধ রাশি। লব্ধ রাশি কাকে বলে, বা ডিরাইভড কোয়ান্টিটি কাকে বলে? যে সমস্ত রাশি অন্য রাশির উপর নির্ভর করে তাদেরকে বলবো আমরা লব্ধ রাশি। যে সমস্ত রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে তৈরি তাদেরকে বলবো লব্ধ রাশি। যেমন ধরো তুমি ক্ষেত্রফলের কথা যদি বলো, ক্ষেত্রফলকে আমরা কি করে পাই বলো তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে পাই না? মানে দুবার দৈর্ঘ্যের ডাইমেনশন গুণ হচ্ছে, তাই না? দুটো লেন্থ গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা দুটো মৌলিক রাশি আছে। গতি, গতি বা স্পিড, এটাকে আমরা দূরত্ব বাই সময় হিসেবে জানি তো। তো একক সময়ে কত দূরত্ব যায় তাকে আমরা গতি বলি। তো এই গতিটাও দেখো দূরত্ব আর সময়, অর্থাৎ দৈর্ঘ্য আর সময় নিয়ে তৈরি। তাহলে এটাও কিন্তু লব্ধ রাশি। ফোর্স, যেটাকে আমরা ভর গুণিত ত্বরণ জানি, একের বেশি রাশি আছে মানে এগুলো কি? লব্ধ রাশি। বোঝা গেল লব্ধ রাশি কাকে বলবো আমরা? আচ্ছা, লব্ধ রাশি তাহলে কোনগুলো আমাকে কি মুখস্থ করতে হবে? একদমই মুখস্থ করবে না। তোমার জন্য তো 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মুখস্থ করতেই হচ্ছে, 7টা মৌলিক রাশি তো মুখস্থ করতেই হলো। ওই 7টাকে বাদ দিয়ে তুমি আর যতগুলো রাশির নাম শুনবে, যতগুলো ভৌত রাশির নাম শুনবে, সব ভৌত রাশিই কিন্তু লব্ধ রাশি। সহজ হয়ে গেল না? শুধুমাত্র এই 7টাকে মুখস্থ করে নাও, তাহলে বাকি যত রাশির নাম তুমি শুনতে পারবে, এমনও নাম যদি শুনে নাও যেটা কোনোদিন শোনোনি, তবুও সেটা লব্ধ রাশি, কারণ মৌলিক রাশির মধ্যে তো আসছে না। ঠিক আছে? আচ্ছা, এখানে এক ঝলকে পার্টগুলো দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট করে নাও, দেখে নেবে। নেক্সট এবার চলো একক কাকে বলে। একক কাকে বলে দেখো, একক হচ্ছে একটা নির্দিষ্ট মান যার সাহায্যে আমরা কোনো ভৌত রাশির পরিমাপ করে থাকি, যে কোনো একটা নির্দিষ্ট মান। মনে করো এখানে একটা রড আছে, এই ধরো একটা রড আছে, ঠিক আছে? এই রডটার লেন্থ যদি মেজার করতে হয়, তুমি কি করবা? তোমার কাছে কোনো কিছু নেই, তো তুমি কি করবে? হাত দিয়ে মেজার করতে শুরু করলা। প্রথমে বললা 1 হাত, তারপরে আবার বসিয়ে দিলে 2 হাত, 3 হাত, 4 হাত। তুমি কি বললে? যে এই রডটার লেন্থ হচ্ছে 4 হাত। তো এই যে হাতের লেন্থটাকে তুমি ইউজ করলে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এই লেন্থটা হয়ে গেল ইউনিট, একক। এটাকে তুমি স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করে নিলে এবং সেটাকে গুণ করে করে তুমি বারবার বের করছো। বুঝতে পারলে? ধরো তুমি চাল পরিমাপ করবে, তো তুমি কি করলে? প্রথমে 1 কেজি ফিক্সড করে দিলে যে 1 কেজি মানে হচ্ছে এতটা চাল। এবার এতটা চালকে তুমি মাল্টিপ্লাই করে করে 1 কেজি থেকে 2 কেজি করলে, 2 কেজি থেকে 3 কেজি মাপলে, এরকম ভাবে তুমি পরিমাপ করছো। তাহলে যে মানটাকে তুমি ফিক্সড করে দিচ্ছ, স্ট্যান্ডার্ড ভ্যালুটা, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটাই কি? একক। বোঝা গেল? যেমন আমরা 1 কেজিকে আমরা একক বলে থাকি, তারপরে 1 মিটারকে একক বলি, 1 সেকেন্ডকে একক বলে থাকি, 1 অ্যাম্পিয়ার মানে একক হয়ে থাকে। তাহলে এককের সংজ্ঞা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। একক সবসময় রাশির সাথে জড়িত থাকবে, একটা রাশিরই একক আমরা প্রকাশ করি। যেমন যদি বলা হয় একজন মানুষের উচ্চতা 1.7 মিটার, তাহলে মিটারটা হয়ে গেল একক এবং সেটা দৈর্ঘ্যের একক। তোমাকে যদি শুধু বলা হয় 1.7, তুমি কিন্তু বুঝতে পারবে না যে ওটা মিটারে আছে, ইঞ্চিতে আছে, সেন্টিমিটারে আছে না কিসে আছে। তো তোমাকে একক অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এককের প্রয়োজনীয়তা বুঝতে পারছো তো? কোনো বস্তু 5 কিলোগ্রাম ওজন, তার মানে তার ওজনটা হচ্ছে, তার ভরটা হচ্ছে 5 কিলোগ্রাম। ঠিক আছে? ওজন বলতে এখানে ভরের কথা বলা হচ্ছে। এককের শ্রেণী বিভাগ, একককে আমরা 2 ভাগে ভাগ করবো একই রকম ভাবে, মৌলিক একক এবং লব্ধ একক। একটা এককের মধ্যে যদি অনেকগুলো রাশি মিলে থাকে তাহলে সেটাকে আমরা লব্ধ একক বলবো, আর যদি কোনো রাশি মিলে না থাকে, একা থাকে, তাহলে সেটাকে আমরা মৌলিক একক বলবো। ঠিক আছে? লব্ধ একক আর মৌলিক একক বুঝতে পেরেছো তো? এবার আমি লব্ধ একক আর মৌলিক এককের সংজ্ঞা দিয়ে দিই। যেসব একক স্বাধীনভাবে সংজ্ঞায়িত, অন্য কোনো এককের উপর নির্ভর নয়,
তাদেরকে আমরা বলবো মৌলিক একক। আর যারা অনেকগুলো মৌলিক এককের সমন্বয়ে তৈরি তাদেরকে বলা হবে লব্ধ একক। স্ক্রিনশট করে নিচ্ছ। আচ্ছা, মৌলিক একক তাহলে কতগুলো আছে বলতে পারবে? মৌলিক একক কিন্তু 7টা আছে। আন্তর্জাতিকভাবে কটা আছে? 7টা আছে। কেন? ওই যে 7টা মৌলিক রাশি, তাদের এককগুলোই তো মৌলিক একক। তো সেই এককগুলোতে একবার যাই, একবার এককগুলো দেখে আসি কি কি ছিল। দেখো, মুখস্থ করতে হবে। প্রথমেই ছিল দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের এককে কি বলা হয়েছে? মিটার। এবং মিটারকে স্মল এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ভরের একক কিলোগ্রাম, এসআইতে বলছি আমি এগুলো, ঠিক আছে? কেজি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সময়ের একক সেকেন্ড, এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাপমাত্রা তো সবাই জানি আমরা, ডিগ্রি সেলসিয়াস জানি, তাই না? কিন্তু এসআইতে এটাকে কেলভিন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার। আলোর তীব্রতা বা লুমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে ক্যান্ডেলা, এটা মাথায় রাখবে, ক্যান্ডেলা সিডি দ্বারা রিপ্রেজেন্ট করি। আলোর তীব্রতা তুমি মোমবাতির সাথে রিলেট করো, মোমবাতিতে আলো জ্বলে, মোমবাতি মানে ক্যান্ডেল, তো সেখান থেকে তুমি ক্যান্ডেলা মনে রাখতে পারো, ঠিক আছে? পদার্থের পরিমাণ, কেমিস্ট্রিতে সাধারণত ব্যবহার করি আমরা এই কথাটা মোল, এমওএল দ্বারা লেখা হয়ে থাকে মোল। পদার্থের পরিমাণকে কি দ্বারা রিপ্রেজেন্ট করি? মোল। খেয়াল করবে এককটা কিন্তু এমওএল, কিন্তু মোল বানান যদি লেখা হয় তাহলে এমওএলই, এটা হচ্ছে মোল। ওকে, চলো একক সম্পর্কে হয়ে গেল, মুখস্থ করে নিতে হবে এগুলো তোমাদেরকে। স্ক্রিনশট করে রাখো সব আর মুখস্থ করে নেবে। এবার এককের বিভিন্ন পদ্ধতি, এককের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সিস্টেম অফ ইউনিটস বা এককের পদ্ধতি, এককের পদ্ধতি মেনলি 4টা আছে। সচরাচর 4টা পদ্ধতি আছে, যার মধ্যে দুটো পদ্ধতি আমরা পড়ি, একটা এসআই পদ্ধতি সম্পর্কে, সিজিএস পদ্ধতি পড়ি, আর একটা আমরা এসআই পদ্ধতি পড়ি। এই দুটো পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের পড়া আছে অলরেডি, সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি, তাই না? বলো তো সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম, আর এসআই পদ্ধতিতে ভরের একক যদি বলি তাহলে সেটা কেজি। তো আর কি সেই জিনিসগুলোই আছে এখানে। দেখো, যদি ভরের এককটাকে, যদি আমরা ভরের এককে গ্রাম, দৈর্ঘ্যের এককে সেন্টিমিটার, আর সময়ের এককে সেকেন্ড বলি, তাহলে সি, জি আর এস, এখান থেকেই তৈরি হয়েছে সিজিএস সিস্টেম। একই রকমভাবে এসআই পদ্ধতি, এসআই পদ্ধতিতে পড়ে যাচ্ছি, এমকেএসটা বলে দিই। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ড। তাহলে কি হলো বলো এখানে? এম কে এস। দেখো, এটা হলো এমকেএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি সাধারণত ব্রিটিশদের পদ্ধতি। এটা দৈর্ঘ্যের এককে ফুট, আমরা হাইট মেজার করি না, ফুট। ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। এই পাউন্ড কথাটা আমরা ব্যবহার করি কোথায় জানো? কেকের ক্ষেত্রে ব্যবহার করি। হাফ পাউন্ড কেক, 1 পাউন্ডের কেক, ফুল পাউন্ডের কেক বলি তো। তো পাউন্ড কিসের একক? ভরের একক। আর সেকেন্ড কিসের একক? সময়ের একক। ফুট কিসের একক? দৈর্ঘ্যের একক। তাহলে দেখো, এফ পি পাউন্ড আর এস, তাহলে এফপিএস পদ্ধতি হয়ে গেল, ঠিক আছে? এসআই পদ্ধতি কোনটা? দেখো, এসআই পদ্ধতি হচ্ছে এতগুলো যে পদ্ধতি আছে, এই এতগুলো পদ্ধতিকে নিয়ে ক্যালকুলেশন করা তো মুশকিল, বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি। সেই জন্য একটা ইন্টারন্যাশনাল পদ্ধতি তৈরি করা হলো, ইন্টারন্যাশনাল সিস্টেম, সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস, ঠিক আছে? এটা আলাদা একটা ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ড নয় এটা। সিস্টেমে ইন্টারন্যাশনাল ডি ইউনিটস, বা আমরা এটাকে ইংরেজিতে যদি বলি তাহলে বলবো ইন্টারন্যাশনাল সিস্টেম, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল সিস্টেম বা এসআই পদ্ধতি, এটাকে যদি পরিমাপ করতে হয় কিভাবে পরিমাপ করব? এটা না এমকেএস পদ্ধতিটাকে এসআই পদ্ধতি ধরা হলো। এমকেএস পদ্ধতিতে কে আছে? এমকেএস পদ্ধতিতে আছে দৈর্ঘ্য, ভর আর সময়। এবার এর সাথে আরো কয়েকটাকে অ্যাড করা হলো। এর সাথে কি অ্যাড করা হলো? এর সাথে অ্যাড করা হলো তাপমাত্রাকে, মৌলিক রাশি মনে পড়ছে? এর সাথে অ্যাড করা হলো প্রবাহ মাত্রাকে, তারপরে এর সাথে হলো আলোর তীব্রতা, আমি নর্মালি তীব্রতা বলে দিলাম। তারপরে এখানে পরিমাপ করা হলো পদার্থের পরিমাণকে, দিয়ে টোটাল যে 7টা কোয়ান্টিটি তৈরি হলো, সেই 7টা কোয়ান্টিটির ইউনিটগুলোকে একসাথে লিখে সেটাকে বলা হলো আন্তর্জাতিক মৌলিক পদ্ধতি। বোঝা গেল আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই সিস্টেমটা কি? এসআই সিস্টেম মানে এমকেএস এর 3টেকে নেওয়া হয়েছে, আর বাকি যে 4টা পড়ে থাকলো সেই 4টাকে নিয়ে তৈরি হলো এসআই পদ্ধতি। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এসআই পদ্ধতি সম্পর্কে। ঠিক আছে, আজকে এতটাই পর্যন্ত থাকলো। এর পরের ক্লাসে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক থাকবে, যে সম্পর্কগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো এরপরে থাকবে। ক্লাস যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে। যদি ভালো লাগে তাহলে এই টাইপের ক্লাস আমি আরও তোমাদের জন্য নিয়ে আসবো।